নমস্কার সকলকে, হ্যালো এভরিওয়ান। আজকে আমি আলোচনা করব যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে টার্মস অ্যান্ড ইজমস। ISMS, ইজমস অ্যান্ড টার্মস। তো যখন আমরা এই টার্মস অ্যান্ড ইজমসের কথা বলছি, দুটো শব্দই এককভাবে আমি এখানে বলছি, কিন্তু কোথাও না কোথাও অসম্পূর্ণ বা একটু ফাঁকা ফাঁকা লাগছে শুনতে। তার কারণ আছে, আমি বুঝিয়ে বলছি। লিটারারি থিওরি অ্যান্ড লিটারারি ক্রিটিসিজম, আমরা অলরেডি বিষয়গুলোকে নিয়ে একটু একটু করে আলোচনা করতে শুরু করেছি। যখন আমি লিটারারি ক্রিটিসিজম শুরু করেছি, সেখানে অটোমেটিক্যালি লিটারারি ক্রিটিসিজমের সঙ্গে থিওরির কথাটাও এসেছে। দুটোর মধ্যে ডিফারেন্স নিয়েও আমার দুটো ক্লাস আছে, একটা এককভাবে আর একটা ক্রিটিসিজম নিয়ে আলোচনা করার সময় আমি বলেছি। দুটো কি তিনটে এরকম হবে, এই মুহূর্তে ফিক্সড এক্স্যাক্ট আমার মনে পড়ছে না, দেখে নেবেন সার্চ করে টপিকটা দিয়ে, যে ডিফারেন্স বিটুইন লিটারারি থিওরি অ্যান্ড লিটারারি ক্রিটিসিজম। এবং প্লেটোকে নিয়ে আমাদের আলোচনা চলছিল, সক্রেটিসকে নিয়ে আলোচনা করা হয়ে গেছে, অ্যারিস্টটলকে জাস্ট একটু ইন্ট্রোডিউস করেছি, আরও বাকি আছে, আলোচনা করব আমরা অ্যারিস্টটলকে নিয়ে। তো সেক্ষেত্রে না, যখন আমি ক্রিটিসিজম নিয়ে আলোচনা করেছি, তখন অটোমেটিক্যালি থিওরি চলে এসেছে। মানে না বললে বিষয়টা কেমন যেন একে অপরের, মানে আমরা বইগুলোও তো সেইভাবে পেয়ে থাকি লিটারারি থিওরি অ্যান্ড ক্রিটিসিজমের, যে লিটারারি থিওরি অ্যান্ড ক্রিটিসিজম, কালচারাল স্টাডিজ, এই বইগুলো যেন যখন আমরা আলাদা করে খুঁজতে গেলে পাই না। আর দুটো একে অপরের সঙ্গে যুক্তও আছে, সেটা কেন আছে, ডিফারেন্সও দেখিয়েছি, সিমিলারিটিসও দেখিয়েছি, সেগুলো দেখে নেবেন। তো এখানে বিষয় হচ্ছে, যখনই আমরা কথাটা শুনছি টার্মস, টার্মস মানে হচ্ছে যে শর্তাবলী। আমরা কোনো একটা মোবাইলের মাধ্যমে হোক বা কোনো কোম্পানি হোক, দেখানে থাকে যে টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যাপ্লাই। আই এম গিভিং ইউ জাস্ট অ্যান এক্সাম্পল, যে আমি জাস্ট বোঝানোর জন্য একটা উদাহরণ দিচ্ছি, যে বলা থাকে যে টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যাপ্লাইজ, মানে যে ওয়েবসাইটটা ওপেন করতে গেলে বা সেখান থেকে আপনারা কোনো কিছু অ্যাক্সেস নিতে গেলে, সেখানে আপনাদেরকে এই শর্তাবলী মানতে হবে, তারপরে আপনারা সেটা গ্রহণ করতে পারবেন বা সেখানে ভিজিট করতে পারবেন। তো এরকম এককভাবে টার্মস কথাটা যখন দেখছি, বোঝা যাচ্ছে যে শর্তাবলী কিছু একটা। আর ইজমস এক কথায় এর বাংলা মানে হচ্ছে বাদ, বাদ। বাদ মানে, এই বাদ আমাদের লিটারারি থিওরি অ্যান্ড ক্রিটিসিজমের সঙ্গে যুক্ত, এবং তার সঙ্গে কিভাবে এর গুরুত্ব, কিভাবে এটা অর্থবহ হচ্ছে, সেটা আমাদের বুঝতে হবে। কারণ ইজম কথাটা শুনলে মনে হচ্ছে যে একটা সাফিক্স, মানে যেমন প্রিফিক্স সামনে বসে, সব কোনো একটা ওয়ার্ডের সামনে বসে সেটা আমরা প্রিফিক্স বলছি, আর কোনো একটা ওয়ার্ডের পরে যেটা বসে সেটাকে আমরা সাফিক্স বলে থাকি। তো সেখানে কি হচ্ছে, যে এখানে কিন্তু আমরা শুধু ওই ইজমটা যোগ করে দিলাম, সাফিক্স আর মানে একটা হয়ে গেল, তা নয়। এখানে একটু বোঝার বিষয় আছে ইজমটা, আর তার জন্যই বিষয়টা নিয়ে আলোচনা করা। তো টার্মস আমি তো বলে দিলাম, তারপরে এই বিষয়টা নিয়েও আরও যে আছে লিটারারি টার্মস, এবং এই টার্মস নিয়ে নেক্সট আমি বলছি, তার আগে আমি ইজমটাকে বলে নিচ্ছি, ইন্ট্রোডিউস করেই দিলাম টার্ম কথাটা এককভাবে কি হচ্ছে। তো ইজম কি হচ্ছে, আ ডিস্টিংটিভ প্র্যাকটিস, মানে একটা স্বতন্ত্র প্র্যাকটিস, মানে তো একটা অভ্যাস, অধ্যবসায়। আমরা একটা স্বতন্ত্র প্র্যাকটিস করছি, কি করছি, সিস্টেম, একটা পদ্ধতি, অর ফিলসফি, দর্শন, কি হচ্ছে টিপিক্যালি আ পলিটিক্যাল ইডিওলজি, মানে একটা রাজনৈতিক মতাদর্শ, আর কি, অর অ্যান আর্টিস্টিক মুভমেন্ট। আর্টিস্টিক মুভমেন্ট হচ্ছে কি, যেটা মানে হচ্ছে শৈল্পিক আন্দোলন। মানে যখন একদম আমরা ইতিহাস ঘেটে যে দেখতে পারি, সেখান থেকে শুরু করে আজ পর্যন্ত যা যা মুভমেন্ট, আন্দোলন হয়েছে, যা যা পরিবর্তন এসেছে, সেটা কিভাবে আমাদের পুরো সোসাইটিকে এফেক্ট করেছে, কিভাবে সেই সমাজ ব্যবস্থাকে প্রভাবিত করেছে, আর সেখান থেকে কিভাবে প্রভাবিত ওই লেখাতেও সেই প্রভাব পড়েছে, তখনকার রাইটাররা, হিস্টোরিয়ানরা, সায়েন্টিস্টরা সেগুলো প্রয়োগ করেছেন নিজেদের কাজে। তো সেখানে কি হচ্ছে, আমি ইজম কথাটার মানে ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে, আরও যদি একটা ডেফিনেশন দেওয়া যায়, সেটা বলি, এ ডিস্টিংটিভ ডক্ট্রিন, কজ অর থিওরি, একটা কারণ, একটা তত্ত্ব, থিওরি, অ্যান্ড অপ্রেসিভ অ্যান্ড স্পেশালি ডিসক্রিমিনেটরি অ্যাটিটিউড অর বিলিফ, মানে আমাদের একটা বিশ্বাস, একটা আমাদের মনের ভিতরে একটা ধারণা, যেটা আগে থেকে আছে। Ism often refers to a particular movement or theory of thought during a particular time as it relates to drama, literature and or art.
মানে হচ্ছে যে এটা কি হচ্ছে একটা পার্টিকুলার মুভমেন্ট, একটা কোনো নির্দিষ্ট একটা মুভমেন্ট, আন্দোলন, একটা কোনো থিওরি, তত্ত্ব অফ থট ডিউরিং আ পার্টিকুলার টাইম, একটা নির্দিষ্ট সময়ে কি কি ঘটনা ঘটে, কি একটা আন্দোলন ঘটেছে, কিরকম মুভমেন্ট হয়েছে, আন্দোলন হয়েছে, কিরকম পরিবর্তন এসেছে, কি কি সেখান থেকে আমরা থিওরি, তত্ত্ব পাচ্ছি, সেখান থেকে কি কি মতাদর্শ রাজনৈতিকবিদরা এবং যারা ছিলেন তারা কি রকম মতাদর্শ উপস্থাপন করছেন সেখানে। তারপরে কি হচ্ছে টাইম অ্যাজ ইট রিলেটস টু ড্রামা, লিটারেচার, আর্ট অর লিটারেচার অ্যান্ড অর আর্ট, মানে সেই সময়কার প্রত্যেকটা, যেমন হচ্ছে আমরা ইংলিশ লিটারেচারে একদম ওল্ড ইংলিশ পিরিয়ড থেকে শুরু করে অ্যাংলো সেকশন পিরিয়ড থেকে পোস্ট মডার্ন পিরিয়ড যে আমরা এসেছি, তো সেখানে আমরা কিন্তু বিভিন্ন ধাপের মাধ্যমে পেরিয়ে এই জায়গায় আজকে এসে পৌঁছেছি। এক একটা সময় এক একটা ধাপ এসেছে, এক একটা সময় এক একটা মুভমেন্ট হয়েছিল, আন্দোলন হয়েছিল, সেখানকে তার প্রভাব সেই সমাজে পড়েছিল, সেখান থেকে রাইটাররা লিখেছিলেন। তো সেই যে মুভমেন্টগুলো আমরা সেখানে তারপর পাচ্ছি আমরা মিডল ইংলিশ পিরিয়ড, তারপর রেনেসা, এলিজাবেথান, জেকোবিয়ান, তারপর আমি ক্রোনোলজি বলছি না, একটু এদিক ওদিক হতে পারে, মানে আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, রোম্যান্টিসিজম, তারপর হচ্ছে এক এক করে যে আমরা নিও ক্লাসিসিজম, এই যে ধাপে ধাপে যে এসছি, এগুলো হলো মুভমেন্ট। এগুলো আমরা মুভমেন্ট। আরেকটা কি, ism is a distinctive practice, ideology or artistic movement that often defines a particular era, মানে একটা এই আমি যে আলাদা আলাদা করে 3-4টে ডেফিনেশন বা সংজ্ঞা বললাম ইজমের, সেগুলো ঘুরে ফিরে একটা বিষয়ে বলছে, কিন্তু আলাদা আলাদা শব্দের মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে কি বলা হচ্ছে, যে এটা একটা কি হচ্ছে, একটা ইডিওলজি, একটা আদর্শ, পলিটিক্যাল ইডিওলজি, রাজনৈতিক মতাদর্শ, যেখানে কি হচ্ছে আর্টিস্টিক মুভমেন্ট, শৈল্পিক আন্দোলন, দ্যাট অফেন ডিফাইন্স আ পার্টিকুলার এরা, একটা নির্দিষ্ট এরা মানে একটা যুগ, নির্দিষ্ট একটা পিরিয়ড, নির্দিষ্ট একটা সময়কে বলছে, সেই সময়কার তখনকার যে পরিস্থিতি ছিল সেটা নিয়ে কথা বলছে, এবং তখনকার কি কি লিটারি মুভমেন্ট হয়েছে, কি কি আর্টিস্ট, মানে সেগুলো আমাদের লিটারেচারে প্রভাব পড়েছে। তো কেন আমি আমার এই যে ইউটিউব চ্যানেল শুরুর জার্নিতেই আপনারা দেখতে পাবেন আমার মানে 7-8টা 10টার উপরে ভিডিও 1 মিনিটের আছে। আমি প্রথমে কিছুই জানতাম না, তো 1 মিনিটের ছোট ছোট দিয়েই আমি জার্নি শুরু করেছি। সেখানে শুরুতেই আমার বলা আছে যে হোয়াট ইজ লিটারেচার, কেন লিটারেচারকে মিরর অফ সোসাইটি বলা হয়, আমরা কেন বলবো, তারপর বলেছি আমি ম্যাপ দেখতে, এবং কতগুলো কান্ট্রি আছে অল ওভার ওয়ার্ল্ডে, এবং ইন্ডিয়াতে কতগুলো স্টেটস আছে, এগুলো ইন্ডিয়াতে কতগুলো, মানে এই বিষয়গুলোকে না বেসিক হিসেবে জেনে রাখার জন্য খুব দরকার। কারণ কি আমাদের লিঙ্ক করাতে হবে, এই লিঙ্কটা তো যখন আমরা তুম করে একটা মানে অনার্স নিয়ে বা একটা ডিগ্রি নিয়ে পড়তে শুরু করলাম, তখনই সম্ভব না। আস্তে আস্তে এইভাবে কখনো গাইড করে দেন আমাদের সিনিয়র, আমরা পেয়ে যাই, কখনো পাই না, সময় লাগে বুঝতে। তো সেক্ষেত্রে এই বেসিক জিনিসগুলোকে তো ওই মুহূর্তে মনে হতে পারে ইংলিশ লিটারেচার বা অনার্সের ডিগ্রিতে এসে আমরা কেন এগুলো দেখবো, কিন্তু বেস গোড়াটাকে ঠিক রাখতে হবে, না রাখলে পরবর্তীতে বিষয়গুলো কানেক্ট করতে বুঝতে অসুবিধা হবে। তো এই জন্য বলার, তো কেন এই যে লিটারারি থিওরি অ্যান্ড ক্রিটিসিজম, এখানে বুঝতে, এই বিষয়টাকে বুঝতে গিয়েও কিন্তু আমাদের কি প্রয়োজন হলো, আমাদের প্রয়োজন হলো যে সেই সময়কার লিটারারি মুভমেন্ট, সেখানে সেটা লিটারারি মুভমেন্ট, সেখানে কি হচ্ছে যে আর্টিস্টিক মুভমেন্ট যেটা লিটারেচারকে এফেক্ট করছে, অবশ্যই সেটা প্রভাবিত তো করবে। কারণ যে সময়ে যে ঘটনাগুলো ঘটেছে, সেটা রাজনৈতিকভাবে হোক, যেটা সামাজিকভাবে হোক, আর্থিকভাবে হোক, ইকোনমিক্যাল, সাইকোলজিক্যাল, সোশিওলজিক্যাল, ফিলসফিক্যাল, যে ধরনেরই পরিস্থিতি হোক, যে ধরনের মুভমেন্ট হোক, যে ধরনের ঘটনা ঘটুক না কেন, সেটা কিন্তু সেই সমাজ ব্যবস্থাকে, সেই লোকজনকে প্রভাবিত করবে। এবং সেই সময়ের যে রাইটার, যারা হিস্টোরিয়ান আছেন, যারা লিটারারি ওয়ার্কস নিয়ে কাজ করেন, যারা এই যে পোয়েট, অথর, নভেলিস্ট, ড্রামাটিস্ট, এসেইস্ট আছেন, ওনারা যে লিখবেন সেই লেখাতে অটোমেটিক্যালি প্রভাব পড়বে। ইভেন আমরা যে লেখা পড়ি অনেক সময় ভাগ আছে, কোনটা বায়োগ্রাফি, কোনটা ফিকশন, নন ফিকশন, ড্রামা, পোয়েট্রি, সেটা তো অবশ্যই আমরা জানি ভাগ আছে। কিন্তু হচ্ছে যে কিছু না কিছু প্রভাব তো পড়ে রাইটারদের, যে লেখাগুলো লেখেন সেই সময়কার পরিস্থিতি, এমনকি ইভেন তাদের পার্সোনাল লাইফের ম্যাটারও অনেক সময় আমরা ওনাদের লেখার মাধ্যমে খুঁজে পাই। অবশ্যই অটোবায়োগ্রাফি আলাদা জিনিস, বায়োগ্রাফি আলাদা জিনিস, কিন্তু তারপরেও যে সেই সময়কার পরিস্থিতি প্রভাবিত করে এবং রাইটারদের জীবনে কি ঘটে সেটাও কিন্তু তাদের লেখার মাধ্যমে আমরা দেখতে পাই। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর ঘরে বসে জানলা দিয়ে তাকে ওনার কবির মনোভাব দিয়ে উনি দেখেছেন জল পড়ে পাতা নড়ে, উনি দেখে ওনার যে আর্টিস্টিক পোয়েটিক থট ছিল উনি লিখে ফেলতে পেরেছেন। সাধারণ মানুষ সেটা দেখতে পাননি, কারণ সাধারণ মানুষের সেই ক্যাপাবিলিটিটা থাকে না, যেটা আমাদের পোয়েট অথরদের মধ্যে থাকে। যাই হোক,
তো সেক্ষেত্রে হচ্ছে এগুলো আমি এক্সাম্পল কিছু কিছু টানলাম এই ইজমকে বোঝাতে গিয়ে, এক একটার সঙ্গে আরেকটা ইন্টারকানেক্টেড রিলেটেড অনেক সময় প্রয়োজন হয় টেনে নিয়ে আসতে, বোঝানোর জন্য, নিজের বোঝার সুবিধার্থে ব্যবহার করতেই হয় আমাদের। তো তারপর হচ্ছে এখানে কি বলছে, আমরা তো দেখতেই পেলাম যেটা আমরা লিটারেচার এবং আর্ট, মানে লিটারেচারের উপর সেই মুভমেন্টের প্রভাব তো দেখতেই পারবো, যেটা আমি পরিষ্কারভাবে পড়লাম। তো এইটাকে আমি এক কথায় এখন কি সাম আপ করবো, যে ইজম কি হচ্ছে একটা পলিটিক্যাল ইডিওলজি, রাজনৈতিক মতাদর্শ, আর লিটারেরি মুভমেন্ট শৈল্পিক আন্দোলন, এবং কি হচ্ছে ফিলসফি, দর্শন শাস্ত্র, প্র্যাকটিস, কি ডিস্টিংটিভ প্র্যাকটিস, একটা স্বতন্ত্র একটা অধ্যয়ন বা একটা অভ্যাস করা হচ্ছে লেখার মাধ্যমে, একটা সিস্টেম, একটা পদ্ধতি, যেটা কি হচ্ছে একটা আর্টিস্টিক মুভমেন্ট, একটা শৈল্পিক আন্দোলন, যেটা আমরা কি এখন যদি বলি যে এটা কি করছে, এটা ডিস্টিংটিভ প্র্যাকটিস, ইডিওলজি আর আর্টিস্টিক মুভমেন্ট দ্যাট অফেন ডিফাইন্স এ পার্টিকুলার এরা, একটা নির্দিষ্ট সময়কে তুলে ধরে এই ইজম বলে। এখন আমি আসি মেইন কথায়, এক্সাম্পল কোনগুলোকে আমরা বলবো যে এই ইজমের মধ্যে পড়ছে, এবং আর্টিস্টিক যে আমরা মুভমেন্ট বলছি সেটা কি কি, যেমন রিয়ালিজম, ইন্টেলেকচুয়ালিজম, সারিয়ালিজম, ডেডাইজম, তারপর হচ্ছে ক্রিটিসিজম, ক্রিটিক যারা ক্রিটিক করেন, ক্রিটিক বানানের পার্থক্য আছে, উচ্চারণটা একই মনে হলো। তারপর সেখান থেকে ক্রিটিসিজম, সমালোচনা। তারপর ইজম কথাটা যোগ হলেই আমরা সেটাকে বলতে পারি একটা বাদ, হয়তো ইডিওলজিক্যাল, কি বলবো, মানে পলিটিক্যাল ইডিওলজি বা একটা ইডিওলজিক্যাল বিলিফ, একটা বিশ্বাস তাদের মধ্যে, একটা কি মতাদর্শ, একটা আদর্শ, একটা বিলিফ তাদের মধ্যে আছে। তো সেটা কি হচ্ছে যে, যেমন মডার্নিটি, মডার্নিজম, এক্সাম্পল দিচ্ছি। মডার্ন মানে আমরা জানি আধুনিক, মডার্নিটি মানে আধুনিকতা, অ্যান্ড মডার্নিজম মানে আধুনিকতা বাদ। যখন এই মডার্নিজম বললাম তখন আধুনিকতা বাদ চলে আসলো, তো এটা বাদ যখনই যুক্ত হয়ে গেল, এটা একটা বুঝতে হবে লিটারেরি মুভমেন্ট, এখানে একটা শৈল্পিক আন্দোলন আছে, আর সেই সময়কার একটা পার্টিকুলার কোনো পিরিয়ডের কথা বলছি, এবং সেখানে একটা ইডিওলজি আছে, আদর্শ আছে, মতাদর্শ আছে, পলিটিক্যাল হতে পারে, অবভিয়াসলি পলিটিক্যাল, এবং তার সঙ্গে কি হচ্ছে যে আমরা আরো আদর্শও পেতে পারি, ফিলোসফিক্যালও হতে পারে, তারপর হচ্ছে সাইকোলজিক্যালও হতে পারে, ইকোনমিক্যালও হতে পারে সেই সময়কার। তো একটা ইডিওলজি, একটা আদর্শ, বিলিফ, সেটাই হচ্ছে ইজম। আর এইভাবেই আমরা ইজম, ক্রিটিসিজম, এবং এই যে ক্রিটিসিজম সমালোচনামূলক আলোচনা বা সমালোচনাবাদ, এইরকম বিষয়টা হচ্ছে এটা ইজম। আর টার্মস কথাটা তো এককভাবে বললাম, এখন আমি বলছি টার্মসের বিষয়টা, এখন আমি আলোচনা করছি লিটারেরি টার্মস। লিটারেরি মানে তো সাহিত্য, সাহিত্য এ টার্মস মানে একটা না, যে টার্মস আমরা নাউন হিসেবে বলতে পারি শব্দ, এক কথায় কি শব্দ, ওয়ার্ড, সাউন্ড, শব্দ। কিন্তু এই লিটারেরি টার্মস কেন বলা হচ্ছে, টার্মস ওই যে বললাম শর্তাবলী, তো কি হচ্ছে লিটারেরি টার্মস মানে যেরকম এক একটা করে মুভমেন্ট হয়েছে, সেই টার্মসের মধ্যেও কিন্তু আমরা কোনগুলোকে টার্মস বলবো, লিটারেরি টার্মস। কেউ এখনো আমি লিটারেরি টার্মস নিয়ে আলাদা করে আমার শুরু করিনি, অবশ্যই শুরু করবো, এবং অবভিয়াসলি এত বড় মানে সিলেবাসের শুরু শেষ কিছুই মানে প্রেডিক্ট করা পসিবল, শুরু তো হয়েছে কিন্তু শেষ তো হয়নি, আর কোনোদিন হবেও না, চলতেই থাকবে যতদিন এই পৃথিবী থাকবে, মানুষজন থাকবে, এইভাবে প্রত্যেকটা বিষয়েরই গতি বা স্রোতের মতো চলতেই থাকবে, ধারার মতো, নদীর ধারার মতো বয়েই চলবে। তো কি হচ্ছে যে এখানে কি হচ্ছে যে টার্মস কিন্তু এটা যেমন একটা ইজম বলে দিলাম, এগুলো আমরা বাদ কথাটা যুক্ত পাই, একটা মতাদর্শ, মতবাদ, আধুনিকতাবাদ, তারপর সমালোচনাবাদ। তো এই যে এগুলো পাওয়া গেল, এখন টার্মস, লিটারেরি টার্মস মানে হচ্ছে যে একটা, সেখানে কিন্তু এমনি টার্ম আমরা জানি যে একটা কোনো শব্দ হতে পারে, সমার্থক শব্দ হিসেবে বলতে পারি, সাউন্ড, ওয়ার্ড, শব্দ, এরকম। কিন্তু টার্মস মানে মনে হচ্ছে যে একটা শর্তাবলী। কি ধরনের শর্তাবলী? শর্তাবলী হচ্ছে যেমন আমরা ফিগার অফ স্পিচ, আমার এই সিরিজে কমপ্লিট করা আছে ইউটিউবে, সমস্ত রকমের আমি ফিগার অফ স্পিচ, রেটরিক যে আছে সেগুলো নিয়ে আলোচনা করা আছে, সিমিলি, মেটাফোর, যত ধরনের আছে সবটাই আলোচনা করা আছে, এমনকি কোনো কোনো টপিক দুবার করেও আলোচনা করা আছে, 3বার করেও আলোচনা করা আছে। তো বিষয় হচ্ছে যে যেমন অ্যালিগরিকে কিন্তু আমরা বলবো লিটারেরি টার্ম। সেই অ্যালিগরির উৎপত্তিটা কোথা থেকে এলো, মানে আমরা কখন থেকে জানতে পারলাম এই অ্যালিগরিটা ইংলিশ লিটারেচারে যে আমরা পেয়েছি, বা একদম অ্যানশিয়েন্ট টাইম, ওল্ড ইংলিশ পিরিয়ড থেকে কখন এই টার্মটা কোন পিরিয়ডে এলো এবং কার মাধ্যমে এলো, কোন প্রথম লেখাটার মধ্যে আমরা অ্যালিগরি দেখতে পেলাম, যেটা রূপক বা এটা সমর্থক শব্দ হিসেবে মেটাফোর বলতে পারি, কিন্তু অ্যালিগরি। তারপর হচ্ছে আরো যদি টার্ম বলা যায়, সিম্বল, অ্যালিগরি, সিম্বল, অ্যাবস্ট্রাক্ট, এগুলো কিন্তু টার্ম, ঠিক আছে, এগুলো টার্ম।
তো এই টার্মগুলোকে আমরা বলছি লিটারি টার্ম, এবং এগুলো পিরিয়ড ধরে ধরে বিভিন্ন পিরিয়ডে কোন সময় আমরা কোনটা কোনটা পেলাম ওল্ড ইংলিশ পিরিয়ড থেকে একদম এখনো পর্যন্ত, প্রত্যেকটা সময় কোন কোন বিষয়টা কখন অ্যালিগরির সঙ্গে পরিচয় হলো, কখন আমাদের থিয়েটার অফ অ্যাবসার্ডের সঙ্গে পরিচয় হলো, কখন কীভাবে হলো, কোন রাইটার লিখলেন, কীভাবে প্রেজেন্ট করলেন, কোন আইডিয়া থেকে লিখলেন এবং কেন লিখলেন, এটা বিষয়টা কি, সেই সময়কার কোন পরিস্থিতি নিয়ে কথা বলছে। তো এগুলো লিটারি টার্মস। যখন আমরা লিটারি টার্ম নিয়ে প্রশ্ন করব তখন অবশ্যই প্রত্যেকটাকে ধরে ধরে আলোচনা করা হবে। অবভিয়াসলি আগে মোস্ট ইম্পর্টেন্ট টপিকসগুলো আলোচনা করা হবে, তারপর ইম্পর্টেন্ট সব কিছুই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে আলোচনা করবে, তারপর আমরা যেগুলো আদার্স থাকবে সেগুলোকেও আলোচনা করব। তো এই হলো আজকে আমার বলার বিষয় ছিল ইজমস অ্যান্ড টার্মস নিয়ে আলাদা করে, কারণ পরবর্তীতে যখন লিটারি টার্ম নিয়ে শুরু হবে তখন যেন কোনো রকম কোনো প্রবলেম না হয় বুঝতে, বা কোনো রকম কোনো কনফিউশনস মনের মধ্যে না থাকে। ঠিক তেমনি ইজম যখন আমরা মডার্নিজম পড়বো, তারপর হচ্ছে আরও যে সাররিয়ালিজম, ডাডাইজম, থিওরি মানে তত্ত্ব যেগুলো আছে, মতবাদগুলো আছে, আদর্শগুলো আছে, সেগুলো নিয়ে আমরা যে পড়বো লিটারি মুভমেন্ট, তখন যেন এই বিষয়গুলো বুঝতে প্রবলেম না হয়, তার জন্য এই দুটোকে আলাদা আলাদা করে ক্লিয়ারলি আলোচনা করা খুব দরকার। আর এই বেসটা ক্লিয়ার হয়ে গেলে তখন আমরা পরবর্তী যে এর উপর বেস করে পরবর্তী প্রশ্নগুলো করবো এই বিষয়ের সঙ্গে যুক্ত, তখন কিন্তু আমাদের কি হবে, কানেক্ট করতে সুবিধা হবে, মনে কনফিউশন হবে না এবং বুঝতে সুবিধা হবে। এই জন্য নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন এসপি লিটারেচার। এসপি লিটারেচার মিনস বেস অফ ইংলিশ লিটারেচার, যাই বলে বেস নিয়ে কথা বলে। আর অবভিয়াসলি সবসময় আমরা একসঙ্গে মিলেমিশে আলোচনা করে বিষয়গুলোকে শেখার চেষ্টা করি। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন, আর প্রচুর শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করে দিন, আর এই চ্যানেলকে গ্রো করুন। আমরা নিজেরাও প্রতিদিন একটু একটু করে গ্রো করি, আর হচ্ছে কিছু না কিছু প্রতিদিন কিছু শিখতে থাকি। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।